আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। তো আমার নাম শাকিল আহমেদ। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা গ্রামের ঘটনা এবং গভীর রাতে মাছ ধরা নিয়ে ভয়ানক একটা ঘটনা। তো আমি কোনো কথা বাড়াচ্ছি না, শুরুতেই চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটি যেই গ্রামে ঘটেছিল সেই গ্রামের নাম হচ্ছে দেউলিয়া। গ্রামের চারদিকে খাল-বিল আর জঙ্গলে ঘেরা। আর সেই গ্রামেই থাকতো একজন নামকরা মাছ ধরার লোক, যাকে সবাই রহিম জেলে বলে চিনত। লোকটা ছিল দুর্দান্ত সাহসী, এত বেশি সাহসী যে তিনি সবসময় রাত্রের বেলায় মাছ ধরতে বেশি পছন্দ করতেন। তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সে বলতো যে তার রাত্রের বেলায় মাছ ধরতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ, মানে তিনি সবথেকে বেশি আনন্দ পান আর কি। তো সবাই তাকে বলতো রাতে ওই বিলে কাছে যাস না, ওই বিলে অনেক কিছু থাকে, গুরুজনরা অনেক কথা বলে, ওই বিলে যাস না। কিন্তু রহিম জেলে এই সব কিছু মানতো না, কোনো কিছুই ভয় না করে তিনি মাত্র শুধু রাত্রেবেলায় মাছ মারতেন। তো এলাকার এই দেউলিয়া গ্রাম, মানে গ্রামের পাশের একটা গ্রাম আছে, যেই গ্রামের নাম রহমতপুর। তো এই গ্রামের একটা নদী ছিল, যেই নদীটাকে সবাই অন্ধকার নদী হিসেবে চিনত। তো এই নদীতে কেউ কখনো মাছ মারতে যাইতো না, কারণ এখানে বিভিন্ন রকমের সমস্যা সবসময় হয়েই থাকতো। তো এই কারণে এই নদীতে কেউ ওইভাবে মাছ মারতে যায়নি কখনো। কিন্তু এই কথাটা যখন রহিম জেলের কাছে এসে পৌঁছালো, তিনি ভাবলেন যে আমার এই নদীতেই আমার মাছ মারতে হবে। এবং তারপরেই শুরু হয় ভয়ানক একটা ঘটনা। আমি আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ ঘটনাটা সত্যি এবং অনেক ভয়ানক একটা ঘটনা। যাই হোক, একদিন রাত 2টা বাজে, আকাশ মেঘলা, মাঝে মাঝে হালকা বিজলি চমকাচ্ছে। রহিম জেলে তার নৌকা নিয়ে বের হলো সেই বড় বিলের দিকে। চারদিকটা একদম নিস্তব্ধ, শুধু ব্যাঙের ডাক আর পানির ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পরিবেশটা এমন ছিল যে তাকে নিষেধ করতেছে যে তুই মাছ মারিস না, মাছ ধরিস না, এখান থেকে চলে যা। কিন্তু রহিম জেলে এই সব কিছুকে উপেক্ষা করে তিনি তার জালটা ফেলা শুরু করলেন সেই নদীতে। তো আমি যতদূর জানি যে এলাকার নদীতে যদি আপনি মাছ ধরতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু খাবার কিছু দিতে হবে, শুকনো খাবার বা হচ্ছে মাছ যেই সমস্ত খাবার বেশি পছন্দ করে সেই খাবারগুলো দিতে হবে। তো রহিম জেলে যেহেতু একজন প্রফেশনাল মাছ মারা লোক, তো তিনি তার সঙ্গে সেই খাবারগুলো নিয়ে গেছেন এবং পুকুর থেকে যখন তিনি পানি তুলে খাবারগুলো একটু ভিজাবেন, তখন উনি এইটা অনুভব করলেন যে পুকুরের পানি এত বেশি ঠান্ডা যে তার হাত, মনে হচ্ছে যে তার হাতটা একদম আটকে গেছে এরকম। তো উনি বিষয়টাকে স্বাভাবিক বলেই মনে করলেন, যদিও তখন কিন্তু ঠান্ডার সিজন ছিল না। তো যাই হোক, তিনি মাছের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলোকে ভালো করে মিক্স করালেন পানির মধ্যে, ভালো মতনে সব কিছু ঠিকঠাক করে। এখন তিনি ওই মাছ ধরার জন্য জাল ফেললেন এবং জালের অপোজিট সাইডে তিনি কিছু খাবার দিয়ে রাখলেন, যেন মাছগুলো যখনই আসে তখনই যেন ফেদে যায়। তারপর তার জাল ফেলা শেষ, এখন তিনি বিশ্রাম নিচ্ছেন, কখন মাছ আসবে বা মাছের জন্য তিনি অপেক্ষা করতেছেন তার নৌকার ভিতরে। তো হঠাৎ করে তার যে জালটা ছিল সেই জালটা অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে দিল। সাধারণত মাছ কিন্তু বিশাল বড় জালকে এতটাও নড়াচড়া করতে পারে না যতটা নড়াচড়া এখন হচ্ছে। তিনি ভাবলেন যে হয়তো আজ বড় মাছটা ধরা পড়েছে, এই মাছটা নিয়ে এলাকার সবাইকে আমি দেখাবো যে দেখেন রাত্রের বেলা আমি কেন মাছ মারি, মাছের দেখে আর কি, শব্দ দেখে। যাই হোক, তিনি কি করলেন, মনের সুখে মনের আনন্দে সেই জালটা টানতে লাগলেন তার নিচের দিকে নিজের কৌশলে। কিন্তু জালটা যেন নিচ থেকে কোনো একটা কিছুর সাথে আটকে গেছে, নয়তো মাছটা এত বেশি ভারী তিনি টানতে পারছেন না। কিন্তু তার কাছে মনে হচ্ছে না যে আসলে এটা কোনো মাছ বা কোনো কিছু। তিনি এটাই ভাবতেছেন যে হয়তো আমার জালটা নিচের কোনো
জঙ্গলের সাথে আটকে গেছে বা নিচের কোনো একটা জিনিসের সাথে আটকে গেছে। তো তখন তিনি কি করলেন, মানে আবার জালটাকে অন্য কৌশলে টানা শুরু করলেন। ঠিক তখনই তিনি দেখতে পারলেন যে পানির ভিতর থেকে একটা শব্দ আসলো। শব্দটা এরকম, রহিম রহিম। সে চমকে উঠল, এই ডাকটা কি কোথা থেকে আসলো? চারদিকে সে বারবার তাকালো, কিন্তু দেখলো যে এখানে কেউ নেই। আবার সেই শব্দ আরো স্পষ্ট, আরো কর্কশ, রহিম, এ রহিম, তুই আমাকে তুলে নে। এবার রহিমের হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল না যে আসলে এই শব্দটা কোথা থেকে আসছে। তারপর সে টপ করে তার জালটা ছেড়ে দিতে চাইল, কিন্তু সে জালটা ছেড়ে দিতে পারলো না। জালটা যেন তার হাতের সাথে একদম আটকে গেছে, কোনোভাবেই সে জালটাকে ছাড়তে পারছে না। হঠাৎ করেই সে দেখতে পারলো যে পানির উপরে একটা সাদা মুখ ভেসে আসলো। মুখটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মুখের যে চোখ দুটো ছিল সেই চোখ দুটো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং এত কালো চোখ সে আসলে বিশ্বাস করতে পারতেছে না যে মানুষ এত মানে বিশ্রী হয় কিভাবে। তারপর দেখলো যে সেই মুখটার মধ্যে কোনো ঠোঁট নেই, শুধু ফাঁকা ফাঁকা গর্ত, কেমন যেন একটা কঙ্কালের মতো টাইপের। এবং তারপর তিনি দেখতে থাকলেন যে মুখটা ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে আসতে যাচ্ছে, মানে কোনো শরীর টরীর কিছু নেই, শুধুমাত্র একটা মুখ তার দিকে আসতে যাচ্ছে। এটা দেখে রহিম মিয়া খুব জোরে চিৎকার করতে গেল, এত জোরে চিৎকার করতে গেল যে তার গলা ছিঁড়ে যাবে, কিন্তু কোনো রকম শব্দ বের হচ্ছে না। তারপর সে বুঝলো ওটা মাছ না, ওটা হয়তো খারাপ কিছু। তারপর ওটা তার পায়ের দিকে তাকিয়ে হাসছে, ভীষণভাবে হাসছে। হঠাৎ করে জালটা নিজের থেকেই তার নৌকার মধ্যে উঠে এলো, কিন্তু জালের ভিতরে কোনো মাছ নেই, কোনো কিছু আটকা নেই, কোনো মানে কাদো নেই বা কোনো কিছু যে আটকে ছিল সেটা কিছুই নেই, বরং জালের ফাঁকে ফাঁকে জড়িয়ে আছে লম্বা লম্বা কালো কালো কিছু চুল। আর সেই চুলগুলো নড়ছে, মনে হচ্ছে চুলগুলো জীবিত। এটা দেখে রহিম জেলে খুব বেশি ভয় পেয়ে যায়, এত বেশি ভয় পায় যে তার নিজেকে সে আর কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোল করতে না পেরে সে মানে পুকুরে লাফ দিবে না কি করবে সেটা বুঝতে পারতেছে না। তো হঠাৎ করে তার মাথা চক্কর দিয়ে সে সেখানে পড়ে যায়। তারপর দিন সকালে যারা আর কি পথচারী তারা দেখতে পারে যে এখানে একটা মানুষ অজ্ঞান অবস্থায় আছে। মানুষগুলো তাকে নিয়ে আসার পর তার যে মানে অনেক কষ্ট করে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে গত রাত্রে কি হয়েছিল, এবং তিনি আসলে তার যে পুরো ঘটনাটা গত রাতের যেটা তার সাথে ঘটে গেছে সেই ঘটনাটার বর্ণনা দিতে গিয়ে তিনি যখন এটা বলছিলেন তখন এলাকার একজন মুরব্বী আসে। সেই মুরব্বী এসে তাকে মানে বলে যে তোমাকে নিষেধ করা হয়েছিল যে পুকুরে যেন তুমি মাছ ধরতে না আসো, তারপরে তোমার জন্য এটা হইল। তো তারপর ওরা আসলে কিছু না করে রহিম মিয়াকে তার বাড়িতে দিয়ে আসেন। কিন্তু তারপরেই শুরু হয়ে যায় আসল কাহিনী। রহিম মিয়ার রাত্রের বেলা প্রচন্ড রকমের জ্বর আসে, কাঁপনি দিয়ে জ্বর আসে। বাড়ির মধ্যে যত মোটা ভারী জিনিসপত্র ছিল সবগুলোই রহিম মিয়ার উপরে তুলে দেওয়া হলেও তার যে শরীরের কাঁপনি আছে সেই কাঁপনিটা কিন্তু কেউ থামাতে পারতো না। তারপর তার স্ত্রী এবং তার সন্তান তাকে নিয়ে ভালো একটা কবিরাজের কাছে যান। যেই কবিরাজ তাদেরকে পরামর্শ দেন যে আসলে তোমার বাবা যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি। সেই নদীতে যেই জিনেরা ছিল সেই জিনেরাদের যে চুল ছিল সেই চুল নিয়ে তোমার বাবা টানাটানি করছে। এখন তোমার বাবার তো রক্ষা নাই। তারপর তার স্ত্রী এবং তার সন্তান ছিল যে ওরা কবিরাজকে ভালো করে রিকোয়েস্ট করার পর কবিরাজ 3 দিন পর তাদেরকে ডাকে। তারপর সেই রহিম জেলে এবং তার ছেলে মেয়ে সহ স্ত্রী সহ সেই কবিরাজের কাছে বাড়িতে যায় 3 দিন পর। তারপর সেই কবিরাজ বলে যে তোমার বাবাকে রক্ষা করতে হলে আগামী অমাবস্যায় তোমার আমার বাড়িতে আসতে হবে, এবং সাথে নিয়ে আসতে হবে একটা কালো কুচকুচু রঙের একটা খাসি নিয়ে আসতে হবে। যেই খাসিটা বয়স হতে হবে অবশ্যই 1 বছরের উপরে। তো এই সত্যগুলো যখন দেয় তখন তারা সেরকম একটা জিনিস খোঁজার সৃষ্টি করে। খুঁজতে অবশেষে সেই রকম একটা খাসি তারা পেয়ে যায়, এবং অমাবস্যার রাতে চলে যায় সেই যে কবিরাজ ছিল সেই কবিরাজের বাড়িতে।
তারপর কবিরাজ দীর্ঘক্ষণ ধরে তার এই গণনা এইটা সেটা পড়ে তাদেরকে একটা তাবিজ এনে দেয়, বলে যে এই তাবিজটা সবসময় রহিম জেলের যেন কাছেই থাকে। কাছেই থাকে বলতে তার সাথেই থাকতে হবে, না হলে তার অনেক বড় বিপদ হতে পারে। তারপর রহিম জেলেকে সেই তাবিজটা ভালোভাবে তার কোমরের মধ্যে বেঁধে দেওয়ার কিছুদিন পর তিনি সুস্থ হন। কিন্তু সুস্থ হলেও তার জীবনের সব কিছু স্বাভাবিক হলেও তিনি আর মাছ মারতে যান না, কখনো আর তিনি মাছ মারেননি। তার মাছ মারার প্রতি যে একটা প্রচণ্ড রকমের ঘৃণা জন্মেছে, সেই ঘৃণাটা সারা জীবন মানুষের কাছে বয়ে বেরিয়েছে। মানুষ তাকে অনেকবার বলেছিল মাছ মারার জন্য, তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা, কিন্তু সে আর কখনোই মাছ মারতে যাননি একদম, মানে তিনি কাউকে মাছ মারা দেখেননি, এরকম একটা তার মনের মধ্যে জেদ উঠে যায়। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের একটা ঘটনা। এই ঘটনাটাই শুনেছিলাম আমি আমার একটা বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করব এরকম আরও ঘটনা আপনাদেরকে দেওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটির সময়কাল 1980 সাল থেকে 90 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে শুরু হয়। এই ঘটনাটি যেখানে ঘটে এটি একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে ঘটেছিল। প্রথমত এটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে ঘটনাটির সূত্রপাত হয় এবং ঘটনাটির যেই এরিয়াটা মানে যতদূর বিস্তৃত হয়েছিল সেটি আলফাডাঙ্গার পানাইল গ্রাম পর্যন্ত। তো আমাদের আজকের ঘটনা এই দুই এলাকার মধ্যবর্তী জায়গা এবং দুই এলাকা নিয়েই মানে কেন্দ্রীভূত থাকে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলা আমিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রোগী দেখার জন্য সেখানেও যেত এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল, সেখানেও রোগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল, কোনো রোগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে, সে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতো। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসত। মেয়েটি যখন আসতো সেই সময়টি ছিল পরন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো, আর পরন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোন রোগী থাকতো বা তার আশেপাশে কেউ। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এই বিষয়ে সে কিছুই বলত। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা নেই। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাব।
মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তার নাছোর বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়েছে, বলে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? এটি বলে না, কোনো সমস্যা নেই, আপনি ফিরতে পারবেন, আমি ব্যবস্থা করে দেব। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়েছে। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়। কিন্তু আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলে। মেয়েটি যখন তাকে নিয়ে বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 বাগানের কাছে এসে, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে হ্যাঁ যাব, আর কোনো কথা বলে না। দুজন উঠে বসে ভ্যান চলতে, এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু, দুজনই চুপ। কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান, আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম। কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। ওই বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়েই তারা সেখানে। তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে বাগানের অন্ধকার বাগান, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যত। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও, তোমার তো যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন থেকে সন্ধ্যা হয়ে যায়, এরকম তোমার একা একাই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে, না আমার ভয় লাগে, আমি সবসময় আসা যাওয়া করি, তো এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একা একটা মেয়ের চলাফেরা ভয় তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানের ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখেছি। তো টিনের ঘরে 3 জন মানুষ আছে, 2 জন বয়স্ক মানুষ, একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, এটি আমার ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3 জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2 জনের
বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল আলামিন ডাক্তার। আলামিন ডাক্তার বেশ অবাক, তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছে। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্টকে আপ্যায়ন করে তার সাধ্য। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছে, একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছে। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আলামিন ডাক্তার বলে, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলো তো চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে, হ্যাঁ যাব। ওঠেন। আলামিন ডাক্তার ভ্যানে উঠে, ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আর একটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা দিতে রাজি। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার এবং